শোনো, তোমাদের সকলকে একটা কথা বলতে চাই। বলুন মহারাজ। তোমাদের রানীমা ব্রত রেখেছে, সামনেই তো রাখি পূর্ণিমা। তো সেদিন তোমাদের রানীমা বড় করে ভগবানের পুজো করে নর সেবা দেবে। মহারাজ, আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। আহ, তোমার আবার কি প্রশ্ন গোপাল? মহারাজ, আমাকে দেখতে কেমন? কেন কেন গোপাল, হঠাৎ এই প্রশ্ন কেন? বলুন না, আমাকে দেখতে কেমন? এই, মানে ঠিকঠাকই তো আছে। মানে মানুষ মানুষ মনে হয় তো? এ আবার কি কথা? তুমি তো মানুষই। গোপালের মতিভ্রম হয়েছে মহারাজ। যাক বাবা, এখন একটু নিশ্চিন্ত হলাম। আমি তাহলে মানুষ। গোপাল, তোমার কি পেট গরম হয়েছে? রাজবৈদ্য, দেখো তো গোপালের কোনো পাচন টাচন লাগবে নাকি? না মহারাজ, পেট একদম ঠিক আছে। আরে পেটটাকে তো ঠিক রাখতেই হবে মহারাজ। আসলে আমি ছোটবেলা থেকে জানতাম মানুষ মানেই নর, রানীমা নরসেবা দেবেন। তাই আমি সেই নরসেবায় আহার গ্রহণ করতে পারবো কি না সেই নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন ঠিক আছে, কারণ আপনি তো বলেই দিলেন আমি মানুষের মতো দেখতে, আর মানুষ মানেই নর। সত্যি গোপাল, তুমি পারো বটে। আরে আমি তোমাদের সকলকে নিমন্ত্রণ করতাম, আর তার জন্যই তো তোমাদের কাছে কথাটা বললাম। তাও আমি যে মানুষ সেটা আগে থেকেই জেনে নিলাম। বলা তো যায় না, হয়তো আমাকে মানুষের তালিকা থেকে আপনি বাদই দিয়ে দিলেন। না 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 না, তোমাকে ছাড়া কোনো ভোজ জমে নাকি? তোমাদের সকলের রাখি পূর্ণিমার দিন আমার রাজবাড়িতে নরসেবার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা গোপাল, শোনো, মহারানী তোমাকে ডেকেছেন। সভা শেষ হলে মহারানীর সাথে একবার দেখা করে নিও। আচ্ছা মহারাজ। আচ্ছা তাহলে সভা আজকের মতো এখানেই শেষ হলো। মহারাজ, আপনি গোপালকে আসতে বলেছেন তো? হ্যাঁ, আমি তো বলেই আসলাম। চলে আসবে হয়তো এক্ষুনি। আসতে পারি মহারাজ? এসো এসো গোপাল, এসো। কিন্তু গোপাল, এত দেরি করলে কেন? এই ছোট ছোট দুটো পাতে আর কাজ হচ্ছে না মহারাজ। মনে হচ্ছে এবার আরো দুটো পা লাগবে। রানীমা আমাকে ডেকেছেন? হ্যাঁ গোপাল, তোমার সাথে একটা দরকার আছে। বলুন রানীমা। গোপাল, রাখি পূর্ণিমার দিন আমি ঠিক করেছি নরনারায়ণ সেবা করব। হ্যাঁ মহারাজ, বললেন সভাতে। হ্যাঁ হ্যাঁ, কি কি রান্না করা যায় বলো তো সেদিন? রান্না রান্না হ্যাঁ, ওই খিচুড়ির সাথে লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস এইসব করলে কেমন হয় রানীমা? বেশ ভালোই হয়। আপনি কি বলেন মহারাজ? না না না, ও সব লাবড়া টাবড়া করার কোনো দরকার নেই। তাহলে খিচুড়ির সাথে কি করব? কত কিছু আছে লাবড়ার জায়গায়। আলুর দম করো, বা অন্য কিছু। কিন্তু মহারাজ, ওই খিচুড়ির সাথে লাবড়াটাই ভালো যাবে। আমি যখন একবার না করে দিয়েছি, লাবড়া হবে না মানে হবে না। তার মতো লাবড়া কেউ বানাতে পারবে না। তোমরা ওই আলুর দমটাই করো, বুঝলে? রানীমা, মহারাজ কার কথা বললেন? সে অনেক কথা গোপাল। শুনি না একটু। মহারাজের আদরের বোনের কথা মহারাজ বলছেন। বোন? মহারাজের বোন আছে নাকি? হ্যাঁ গোপাল, সেই বোন এখন কোথায়? পাশের রাজ্যে তার বিয়ে হয়েছে, কিন্তু সেই রাজ্যের সাথে মহারাজের বনেই বনা না হওয়াতে মহারাজ বলে দিয়েছে ওই বাড়ি থেকে কেউ যেন এই রাজবাড়িতে না আসে। ও আচ্ছা, তাই মহারাজ আমাদের সকলকে বলে দিয়েছেন ওই রাজ্যের সাথে কেউ যেন যোগাযোগ না রাখে। তাই মহারাজের বোনও রাজবাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। সেই থেকে মহারাজও লাবড়া খাওয়া ছেড়ে দিয়েছেন, কারণ মহারাজের মতে তার বোনের মতো অমন লাবড়া কেউ রান্না করতে পারে না। তাই মহারাজের মনটা খারাপ হয়ে গেল লাবড়ার কথা শুনে। হ্যাঁ, মহারাজ মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, আর মহারাজের বোনও হয়তো খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে গোপাল, এখন তুমি এসো। আচ্ছা রানীমা। না, মহারাজের বোনের সাথে আমাকে যে করেই হোক মহারাজকে মিলিয়ে দিতে হবে।
কিন্তু কি করা যায়, কি করা ওই গো, যায়? হ্যাঁ? এই কোথায় গেলে? ওই আবার আসছেন আমার মাথা চিবোতে। হ্যাঁ গিন্নি, বলো। এই 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 এই, এই ফিস ফিস করে কি বললে গো? হ্যাঁ? কই না তো, কিছু না তো। না, আমি দিব্যি দেখলাম তুমি ফিস ফিস করে বকছিলে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার নিন্দে করছিলে। হ্যাঁ? এই রে, আরে না না, তোমার নামে আমি নিন্দে করতে পারি গিন্নি? কি যে বলো। সত্যি বলছো? আরে হ্যাঁ বাবা, তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি এই 3 সত্যির নামে দিব্যি কেটে বলছি, সত্যি সত্যি সত্যি। কি, এবার বিশ্বাস হয়েছে তো? হুম, আচ্ছা, হাতে ওটা কি এনেছো? মুড়ি বাতাসা নাকি? হ্যাঁ। কই দাও 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 দাও, বড্ড খিদে পেয়েছে গিন্নি, দাও। এই দুপুর বেলাও তো সেরকম কিছু খেলে না দেখলাম, সেই জন্য একটু মুড়ি বাতাসা নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ গো, পুরি টুরি সব ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গিন্নি, শরীর একদম ঠিকই আছে বুঝলে। না না, গিন্নিকে এক্ষুনি কিছু বলা যাবে না। এই, দুপুরে কেন জানি না খেতে ইচ্ছা করছিল না বুঝলে। ও ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে মুড়ি বাতাসা চেপাও গো, আমি রাতের রান্না বসাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও ও হ্যাঁ গো, একটা কথা বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, কি কথা গো? এ তোমার বোন গোপা গো এবার আসছে রাখিতে। সকালে তুমি রাজবাড়িতে যাবার জন্য বেরিয়ে যাওয়ার পর পুটির বাবা এসে খবর দিয়ে গেল গো। হ্যাঁ তাই নাকি? গোপা আসছে? হ্যাঁ গো, হ্যাঁ। কিন্তু ওই পুটির বাবা কিভাবে জানলো? পুটির বাবা তোমার বোনের বাড়ির ওইদিকে কাজে গিয়েছিল, তখন দেখা হয়েছিল, তখনই নাকি বলেছে। হ্যাঁ ও, তাহলে তো বাজার ঘাট করতে হবে গো গিন্নি, কতদিন পর বন্ধুটা আসছে গো। হ্যাঁ গো, ঘরে তো সেরকম কিছুই নেই। হ্যাঁ, তুমি বরং মুদির দোকানে গিয়ে যা যা লাগবে আজকেই নিয়ে এসো। আচ্ছা, তুমি থলিটা দাও তাহলে। নরেন, আমাকে ওই 5 কেজি চাল, 1 কেজি মুগের ডাল আর 250 মতো গোটা গরম মশলা ঝটপট দাও দেখি। কি গোপাল, কি ব্যাপার? আরে বিজ্ঞানী যে, সেরকম কিছু না, রাখিতে আমার বোন আসছে এবছর, তাই ওই একটু একটু বাজার করে নিয়ে যাচ্ছি আর কি। আমিও তো সেই জন্যই এলাম। আমার বোন আসছে, কিন্তু একটাই দুঃখ। দুঃখ? কি হয়েছে বিজ্ঞানী? তোমার আবার কিসের দুঃখ? গোপাল, মহারাজ তো বলেছেন রাখির দিন আমাদের একটা ভোজের ব্যবস্থা করবেন, কিন্তু তুমি ভাবো সেই দিন আমাদের বোনেরা সব আসবে, কোথায় সবাই একসাথে বসে আহার করব। কিন্তু কিন্তু সেগুড়ে বালি, তাই তো? হ্যাঁ, আর মহারাজকেও তো কিছু বলতে পারছি না। আমার বোন আসছে, বিজ্ঞানীর বোন আসছে, তার মানে রাজসভার অনেকেরই বোন আসছে রাখিতে। পেয়েছি পেয়েছি, মহারাজের সাথে মহারাজের বোনকে মিলিয়ে দেবার এতক্ষণে একটা উপায় পেয়েছি। ব্যাস, এবার শুধু কাল সকাল হবার অপেক্ষা। হ্যাঁ কি গোপাল, কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এত ভাবছো গোপাল? কাল রাজসভায় আসলেই সব বুঝে যাবে। হ্যাঁ, কই নরেন, দাও দাও দাও, আমার জিনিসগুলো দাও দেখি। নরেন, সব হিসেব ওই বাকির খাতায় লিখে রাখো, কেমন? আরে গোপাল, বলে তো যাও। দেখো কি কাণ্ড। ও গোপাল, যা। একটু ধৈর্য ধরো বিজ্ঞানী, কাল রাজসভায় সব বুঝতে পারবে, কেমন? কি যে চলে গোপালের মনে। আহ, নরেন, দাও দাও আমাকে ওই 4 কেজি গোবিন্দভোগ চাল দাও। গিন্নি, ও গিন্নি, আরে গিন্নি কোথায় গেলে? হ্যাঁ এই আসি আসি। হ্যাঁ, এই যে যা যা আনতে বলেছিলে তাই তাই সব নিয়ে চলে এসেছি। আচ্ছা দাও। গিন্নি, ওই রাতের রান্না হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়েই এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো বুঝলে। বাবা, আজ যে বড় তাড়াতাড়ি। হ্যাঁ, কাল একটু পাশের রাজ্যে যেতে হবে বুঝলে, কাল সারাদিন আর বিশ্রাম হবে না, তাই আজকে একটু ভালো করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো বুঝলে। পাশের রাজ্যে? কিন্তু
কিন্তু কেন গো? দরকার আছে গিন্নি, দরকার আছে। দরকারটা কি সেটাই তো জানতে চাইছি গো। কি হয়েছে? কাজটা হয়ে যাক, সব বলবো তোমাকে। কি কাজ? আমাকে একটু বুঝিয়ে বলো। এত বুঝে তোমার লাভ নেই গিন্নি, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ভালোই ভালোই সব কাজ হয়ে যায়। কি যে বলছো, সেই মুন্ডু মাথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, ওসব ছাড়ো। বলো তো কি রেঁধেছো রাতে? মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। হ্যাঁ, কি বলছো গিন্নি? মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট, তাও আবার তোমার হাতে? শুনেই তো আমার খিদে একেবারে চরচর করে 3 গুণ হয়ে গেল গো। আচ্ছা, যাও তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ি গিয়ে। হ্যাঁ, মহারাজ, একটা অসুবিধে হয়ে গিয়েছে। অসুবিধে? হ্যাঁ মহারাজ, রাখির দিন সবার বাড়িতেই তাদের বোন আসবে, তাহলে কিভাবে বোনকে ছেড়ে আমরা এখানে খাওয়া দাওয়া করব বলুন? আপনি বরং রানীমাকে বলুন অন্য একদিন নরসেবা দিতে। না না না, সে কি করে হয়? সব আয়োজন তো শুরু হয়েই গিয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের বোনদের এখানেই নিয়ে আসবে, সবাই আমার রাজবাড়িতে রাখি পরাবে। কি ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে তো কোনো অসুবিধে নেই। তাহলে আর সমস্যা নেই। যাক, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপ হয়ে গেল। ব্যাস, এবার দ্বিতীয় ধাপের দিকে এগোতে হবে। হ্যাঁ, আগে রানীমাকে সব জানাতে হবে। এই যে শোন, আজ থেকে তোর 5 দিনের জন্য ছুটি। যা, গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়। আচ্ছা রানীমা। ব্যাস গোপাল, এই দিকটা হয়ে গেল। তুমি এবার দুক্কা দুক্কা করে বেরিয়ে পড়ো দেখি। হ্যাঁ রানীমা, আমি এলাম তবে। হ্যাঁ, এসো গোপাল। আমি একটু অন্দরমহলে যাব। এইভাবে কেউ অন্দরমহলে যেতে পারে না। কি দরকার? দরকারটা আমার এই রাজ্যের রানীমায়ের সাথে। আমি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভাসদগণদের মধ্যে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যান, যান যান যান, আপনি ভেতরে যান। ধন্যবাদ। আসতে পারি? কে? আমি গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভাসদগণদের মধ্যে একজন। দাদা? একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দাদা কেমন আছেন? আছেন কোনো রকম। আচ্ছা, আপনার কি দাদার সাথে দেখা করতে ইচ্ছে করে? ইচ্ছে করলেও বা কি উপায়? দাদা তো আমায় যেতে মানা করে দিয়েছেন, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি চাই আপনার আর আপনার দাদার মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যাক। আর সেটা সম্ভব নয়। দাদার যা রাগ। আমি যদি বলি সম্ভব? কিভাবে? দাদা যদি বুঝে যায়? কিচ্ছু বুঝবে না। আপনি দয়া করে আপনার এই রানীর পোশাক ছেড়ে দাসীর পোশাক পরে নিন। আমি বাইরে অপেক্ষা করছি। বৌরানী কেমন আছো? ভালো আছি। তোমাকে দেখে আরো আরো ভালো হয়ে গেলাম। তুমি কেমন আছো? হ্যাঁ, দাদার সঙ্গে কথা না বলে কি করে ভালো থাকা যায় বলো তো? এবার দেখবে সব সব ঠিক হয়ে যাবে, সব। মহারাজ আসছেন মনে হয়। আপনি তাড়াতাড়ি ঘোমটা দিয়ে মুখটা ঢেকে ফেলুন। এ কি গোপাল, তুমি এখানে? আসলে মহারাজ, আর ইনি কে? আমি বলছি, আমি আসলে আপনার দেখাশোনা করার জন্য আগের যে দাসী ছিল সে ছুটি নিয়েছে, তাই আমি গোপালকে বলেছিলাম একজন দাসী পেলে নিয়ে আসতে। গোপাল তাই নিয়ে এসেছে ওকে। আজ থেকে ওই আপনার সব দেখাশোনা করবে। প্রণাম দাদা। দাদা? কতদিন পর কারুর কাছ থেকে দাদা ডাকটা শুনলাম। কতদিন আমার বোনের মুখে দাদা ডাক শুনিনি। নিশ্চয়ই মহারাজ দাদা ডাকটা শুনে মনে মনে বোনের কথা ভাবছেন। এইভাবেই একটু একটু করে দুই ভাই বোনকে
এক করে দেব। একটু তাড়াতাড়ি করুন, আমি দেখলাম মহারাজ এদিকেই আসছেন। মহারাজ এক্ষুনি হেসেলের সামনে দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি চলে যান, বুঝলেন? আমি এই দিকটা সামলে নিচ্ছি। লাবড়াটা? এটা এখানেই থাক, তাহলেই তো মহারাজের নাকে গন্ধটা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিও এই হেসেল ঘরের কোথাও একটা লুকিয়ে পড়ি। হ্যাঁ। কোথায় লুকাই, কোথায় লুকাই? হ্যাঁ, ওই চালের বস্তাগুলোর পিছনে লুকিয়ে পড়ি। উফ, লাবড়ার যা গন্ধ বেরিয়েছে, আমারই জিভে জল চলে আসছে। এই তো লাবড়ার গন্ধ, কিন্তু কেউ তো নেই। একবার চেখে দেখবো নাকি? হ্যাঁ, একবার বরং চেখেই দেখি। আরে, এই তো আমার বোনের হাতে তৈরি লাবড়ার স্বাদ। আহা, একেবারে এক স্বাদ। কিন্তু এ কি করে সম্ভব? তাহলে কি আমার বোন রাজবাড়িতে এসেছে? না না না, তা কি করে সম্ভব? যাই রানীকে বরং জিজ্ঞাসা করি, এ লাবড়া কে তৈরি করেছে। রানী, আজকে লাবড়াটা কে তৈরি করেছিল? কেন, আপনি খেয়েছেন? মানে না না না, আমি খাইনি। ওই গন্ধ পেলাম তো, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, নতুন যে দাসীকে রেখেছি সেই রান্না করেছে মহারাজ। ও আচ্ছা। মহারাজ, আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে কি চলছে। কাল রাখি, ব্যাস কালকেই ভাই বোনে সব রাগারাগি মিটে যাবে। আর একটা দিন অপেক্ষা করুন মহারাজ। তাহলে গোপাল, আয়োজনটা বেশ জমিয়েই হচ্ছে, কি বলো? হ্যাঁ মহারাজ। এই তো বেলের শরবত এসে গেছে। নাও গোপাল, গলাটা এবার ভিজিয়ে নাও। আপনিও নিন মহারাজ। এই রে, বেলের শরবত খেলে তো আবার আমার পেটে সহ্য হয় না। এখন যদি আবার না নিই, সবাই আবার সেটা নিয়ে ঠাট্টা করবে। আহ, নিন মহারাজ নিন, পান করে দেখুন, খুবই সুস্বাদু। না 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 না, দাদার বেলের শরবত সহ্য হয় না। বেলের শরবত দাদাকে দেবেন না। আমার যে বেলের শরবত সহ্য হয় না, সেটা এই দাসী কি করে জানলো? এই কথা তো রানীও জানি না। কি যে হচ্ছে আমার সাথে, না কিছুই তো বুঝছি না। আজকে বোনটার কথা খুব মনে পড়ছে। নিজের বোন থাকতেও আমি রাখি পরতে পারলাম না। না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। কোথায় যাচ্ছেন মহারাজ? আমি আমার ঘরে যাচ্ছি রানী, আমাকে এখন আর ডেকো না, বুঝলে? মহারাজ কোথায় গেলেন রানীমা? নিজের ঘরে। গোপাল, মহারাজ মনে মনে খুব খুব কষ্ট পাচ্ছেন। তুমি সব বলে দাও এবার মহারাজকে। হ্যাঁ মহারানী, চলুন আমার সাথে। আমি যাব না। তোমাকে তো যেতেই হবে। মহারাজ আসছে একটু। এ কি মহারানী, গোপাল, তোমরা এখানে? আমি তো বললাম তোমাদের আমাকে এখন ডেকো না। চলুন মহারাজ, খাবার হয়ে গিয়েছে, খেয়ে নেবেন। আমার খিদে নেই গোপাল, তোমরা চলে যাও এখন। কেন, খিদে নেই কেন? না না, আপনাকে যেতেই হবে। আমাকে জোর করো না তো গোপাল, আমি খেতে পারবো না। আমার মন ভালো নেই। কি হয়েছে মহারাজ, আমাকে বলুন। তুমি পারবে আমার কষ্ট কমিয়ে দিতে? পারবে না,
তাহলে বলে কি লাভ? বলেই দেখুন না মহারাজ, হয়তো কোনো উপায় বেরিয়েও যেতে পারে। মহারাজ, গোপালকে বলেই দেখুন না, ওর বুদ্ধি দিয়ে হয়তো ও ঠিক একটা উপায় বের করতে পারবে। শোনো শোনো তবে গোপাল, তোমাদের সকলের মতো আমারও একটা বোন আছে, কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখো, বোন থাকতেও রাখির দিনে আমাকে খালি হাতে ঘুরে বেড়াতে হচ্ছে। গোপাল, তুমি তো সব পারো, তুমি পারো না আমার বোনকে আমার কাছে ফিরিয়ে আনতে? হয়তো পারবো মহারাজ। পারবে? তুমি পারবে? আপনি চাইলে সেটাও হবে। কই, ভিতরে আসুন। কাকে ডাকছো গোপাল? গোপাল, এ কি তুমি দাসীকে কেন ডাকলে? এ কি বোন তুই? হ্যাঁ দাদা, আমি। আমার প্রথম থেকেই মনে হয়েছিল এই দাসী আমার বিষয়ে এত কিছু জানলো কি করে। তারপর সেদিন সেই লাবড়া। সব কিছু গোপালের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। মহারানী, তুমিও সব জানতে? হ্যাঁ মহারাজ, প্রথম থেকেই গোপাল আমাকে সব জানিয়েই করেছে। সত্যি গোপাল, তোমার কাছে যে কতভাবে আমি ঋণী হয়ে আছি, এর শোধ আমি হয়তো কোনো দিনও দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মহারাজ, নিন নিজের দাদাকে পরিয়ে দিন। ব্যাস, সব হয়ে গেল। মহারাজের মানভঞ্জন হলো, এবার ভুরি ভোজটা সেরে ফেলা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বলি, আমি কি তোমাকে খেতে দিই না? চুরি করে কলা খাওয়ার কি আছে? কলা আমি চুরি করে খেয়েছি? আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়েছে না তোমার? এ কি কথা শুনি আজ মন্থরার মুখে? আমার মাথা আছে সেটা তোমার মুখেই প্রথম শুনলাম। মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। তা মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি করে আর কি না করে, তা কি পাগল বুঝে করে? এত যে বড় বড় কথা বলছো। কাল রাতে ওই এক নদী কলা একেবারে ছড়িয়ে ছড়িয়ে কে খেলো শুনি? তা খেয়েছো, বেশ করেছো, কিন্তু খোসাগুলো ফেলে দেবে তো? সকালে হোঁচট খেতে খেতে বেঁচে গেছি, আর হাড় গোড় ভাঙলে কে তোমাকে রান্না করে দিত বলো তো? আরে বাবা, আমি কলা খেয়ে খোসা ছড়িয়ে রাখবো? আমি কি পাগল? শুধু খাওনি, একেবারে পাক্কা চোরের মতো কলার খোসা ছড়িয়ে রেখেছো, যাতে আমি পা পিছলে মরি। এবার এবার আমার কি হবে গো? আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাইছে গো। হায় আমার কপাল, আমি মরে গেলে পাগলটাকে কে দেখবে গো? এই ইলিশের পাতুরি রাঁধবে গো। চুপ চুপ চুপ। এই এই কেন চুপ করবো? আমার গলা নেই, শুনুক সবাই। আমার তাকে কি? চুপ করবে না তো? ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, যাবার সময় শ্যামা পদ ঝাঁকে একবার মাথাটা দেখিয়ে যেও গো। এই পাগল ভালো করতে আর কোনো জুড়ি নেই। হ্যাঁ, এ কি গোপাল, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? না মহারাজ, মনটা ভালো নেই। আচ্ছা, আমাকে দেখে কি আপনার মনে হয় আমি চুরি করে বাড়ির কলা খেয়ে ফেলেছি? মহারাজ, গোপালের পক্ষে সবই সম্ভব। এবার কলা চুরি করে খেয়েছে, এরপর আপনাকে খাবে। এ তুমি কি বলছো মন্ত্রী? গোপাল আমাকে খাবে? তার মানে? কথা আমি বলিনি মহারাজ, বলেছে গোপাল স্বয়ং। বলেছে ও নাকি কলা চুরি করে খেয়েছে। এটা কি চুরি নয়? আর যে নিজের বাড়িতে চুরি করতে পারে, সে আপনাকেও চুরি করে নিয়ে যেতে পারে। এটা কোনো কথা হলো? গোপাল নিজের বাড়ির কলা নিজে খেয়েছে, সেটাকে তুমি চুরি বলছো? আমি কিছুই বলিনি মহারাজ, যা বলার গোপালই বলেছে। আমি শুধু মনে করিয়ে দিলাম। ওহ, এবার কাজের কথা শোনো। গোপালের সেসব কথা শুনে কি লাভ? ও বরঞ্চ কলা খেয়েই আসুক। আবার ঝগড়া? মন দিয়ে আমার কথা না শুনলে আমি কিন্তু সভা একেবারে মুলতুবি করে দেব। গোপালকে আপনি আগে চুপ করতে বলুন।
গোপাল তো চুপ করেই ছিল, তুমি তো কথা বাড়াচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এটা বলছিলাম, নবাবকে খাজনা দেওয়ার সময় এসে গেছে, 5 ঘোড়া মোহর নিয়ে যেতে হবে নবাবের কাছে। তা আমি ভাবছি এই কাজে গোপালকেই পাঠাবো। কিন্তু মন্ত্রী কি আমায় যেতে দেবে? আমাকে একটু আগেই চোর বলেছে। খাজনার মোহর যদি আমি চুরি করে ফেলি? মহারাজ, আমি কিন্তু গোপালকে চোর বলিনি, ও নিজেই বলেছে। আর সত্যি বলতে কি, গোপাল খাজনা নিয়ে যাবে এটা আমি ঠিক মানতে পারছি না। কেন কেন কেন, তোমার আপত্তিটা কোথায়? প্রথমত, গোপাল নিজের মুখে স্বীকার করেছে যে ও চোর। দ্বিতীয়ত, ও চলে গেলে রাজসভা একেবারে নিস্তেজ হয়ে যাবে। আপনার মন গোপাল গোপাল বলে মাঝে মাঝেই কেঁদে উঠবে। খাজনা নিয়ে কে নবাবের কাছে যাবে? এটা রাজকার্যের মধ্যে পড়ে মহারাজ, সুতরাং আমি ছাড়া আর কে যাবে মহারাজ? এটা একেবারে ঠিক কথা বলেছ মন্ত্রী। হ্যাঁ, তুমি তাহলে খাজনা নিয়ে যাও। তার বলতে মহারাজ, এমন ভাবে নিয়ে যাব কেউ খুঁজেই পাবে না। এবারটা দাও মেরেছি না, একেবারে 3 পুরুষ পায়ের ওপর পা তুলে খাবো। আমরা কি কলা খাবো মন্ত্রী মশাই? আমি কি তোকে কলা খেতে বলেছি? এখন থেকে সোনা চিবিয়ে খাবি। এই নে, একটা ঘোড়া নিয়ে যা। কি আছে এর মধ্যে? কলা? হ্যাঁ, একেবারে পাকা কলা, তবে খাওয়ার জন্য নয়, মাটির তলায় রেখে দেওয়ার জন্য। মোহর ভাঙাবি আর খাবি 10 পুরুষ ধরে। এর মধ্যে কি আছে দেখ। মা, সোনার মোহর, এটা কার? কারাবা তোদের? আমি কখনো তোদের না দিয়ে নিজে নিয়েছি? সে কথা কি আমরা কখনো বলেছি? আপনার দয়ার শরীর, তা এটা কোত্থেকে চুরি করলেন? এই ব্যাটার ছেলে, আমাকে চোর বললি? খুব খারাপ হবে। সে পরে নেবেন, আগে বলুন এখন কি কাজ করতে হবে? আরে খালি কাজ আর কাজ, সেটা হবে? তোরা তো জানতে চাইলি না এই মোহর আমি পেলাম কোত্থেকে। না বললে জানবো কি করে? এগুলো নবাবের খাজনা, পৌঁছে দিতে হবে নবাবের বাড়িতে, কিন্তু পৌঁছাবে না, চুরি হয়ে যাবে। কে চুরি করবে? আপনি? আবার কি, আমি 5 ঘোড়ার মধ্যে 4 ঘোড়া বাড়ির পেছনে পুঁতে দেবো, আর একটা ঘোড়া তোরা নিয়ে যাবি। সামান্য কাজ, তার জন্য 1 ঘোড়া মোহর ভাবা যায়? যা, এই 4 ঘোড়া মোহর আমার ঘরের পিছনে মাটির তলায় পুঁতে রাখ। না না মন্ত্রী মশাই, আপনার মন আছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি 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 এমন সর্বনাশ হয়ে গেছে যে তুমি আজ মন্ত্রীর পোশাকটাই পরে আসতে ভুলে গেছো? যা হয়েছে তারপর কিছু যে পড়ে এসেছি সেটাই যথেষ্ট মহারাজ। আগে বলো তো কি হয়েছে? খাজনার 5 ঘোড়া মোহর চুরি হয়ে গেছে। এই কি, 5 ঘোড়া মোহরি চোরে নিয়ে গেল আর তুমি কিছুই বুঝতে পারলে না? আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি, কিন্তু চোর ধরতে পারলাম না। মহারাজ, মন্ত্রীর কাছে যে মোহর আছে সেটা তো কারোর জানার কথা নয়। মন্ত্রী মন্ত্রী, তুমি কি ফলাও করে এই কথাটা কাউকে বলেছো নাকি? আমি কি গোপালের মতো পাগল নাকি যে সবাইকে জানিয়ে দেব? মহারাজ, যতটুকু বুঝলাম তাতে মনে হয় মন্ত্রীর কাছের কোনো লোকেরই কাজ এটা। চমৎকার মহারাজ, আমার কাছের লোকই এই কাজ করেছে। গোপাল সেটাই বলতে চাইছে তো? তার মানে বাঘা তেঁতুল আর বুনো ওল একই ব্যাপার? হ্যাঁ, একই ব্যাপার, দুটোই তো গাছের ফল। বাহ, তাহলে তো হয়েই গেল। এবার বলুন, আপনি কি হবেন, বাঘা তেঁতুল না বুনো ওল? আগে তুমি বলো, তারপর আমি। আমি বুনো ওল। তেঁতুলকে কিভাবে বাগে আনা যায় তা আমি জানি। তা আমাদের আবার ডাকলেন? আরে গোপাল বড্ড বাড়াবাড়ি শুরু করেছে রে। মহারাজকে বলে কিনা আমার কাছের লোকেরাই চুরি করেছে। আপনার কাছের লোক বলতে তো আমাদেরকেই বোঝাচ্ছে। বুঝেছিস তাহলে? তার মানে গোপালকে আবার একটু ফাঁসাতে হবে। তাই
তাই একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? এমন কিছুই করতে হবে না, শুধু তোদের মোহরের ঘরটা গোপালের বাড়ির পিছনে পুঁতে রেখে আসতে হবে। আমাদেরটা কেন মন্ত্রী মশাই? আপনার বাড়ির পেছনেই তো 4টে ঘোড়া মোহর রাখা আছে, সেগুলি রেখে আসলেই তো হয়। হ্যাঁ, আরে সেগুলো কি আমার নাকি? সবই তোদের। আমি শুধু আমার বাড়িতে রেখেছি, তোদের কাছে রাখলে যদি আজে বাজে খরচা হয়ে যায় তাই। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন ওই মোহরগুলো কিন্তু আমাদের। হ্যাঁ, কি যে বলিস না, আমার আমার কেন হতে যাবে? দেখে তোরা আর দেরি করিস না, গোপালের বাড়ির পিছনে একটা ঘোড়া মাটির তলায় পুঁতে রাখিস। আর একটা কথা, গোপালের বাড়ির সামনে কয়েকটা মোহর ছড়িয়ে ছিটিয়ে রাখিস, যাতে লোকের চোখে পড়ে, মহারাজকে গিয়ে দেখাতে পারে। এ কি রে, হ্যাঁ, রাস্তায় মোহর পড়ে আছে যে। আরে এটা তো মহারাজের ছাপ মারা মোহর, রাজকোষ থেকে কেউ চুরি করেছে। এক্ষুনি এক্ষুনি মহারাজকে খবর দেওয়া উচিত। চল চল চল, রাজসভায় যাই, চল। এই এই তোমরা কারা হঠাৎ করে রাজসভায় ঢুকে পড়েছো? আগে মহারাজ, আপনাকে একটা জিনিস দেখাবার ছিল। মন্ত্রী দেখো তো ওরা কি দেখাতে এসেছে। আরে এটা তো সেই মোহর যা চুরি হয়ে গেছে। এটা তোমরা কোথায় পেলে? রাস্তায় না কারো বাড়িতে? আগে কি বলবো, রাস্তায়। তবে গোপালের বাড়ির সামনে আরো আছে, দেখবেন। নিশ্চয়ই দেখবো। কার বাড়ির সামনে পড়েছিল বলে? আগে গোপালের বাড়ির সামনে রাস্তায় বেশ কয়েকটা পড়েছিল। আচ্ছা, এবার বুঝলাম চুরি কে করেছে। রাস্তায় মোহর পড়ে আছে দেখে তুমি বুঝে গেলে চোর কে? আগে হ্যাঁ মহারাজ, আপনি গোপালের বাড়িতে তল্লাশি নিন। আমার স্থির বিশ্বাস গোপালই এই চুরি করেছে। মন্ত্রী তুমি কার সম্পর্কে এই অভিযোগ করছো সেটা জেনেই করছো তো? বিলকুল মহারাজ, গোপালের বাড়ির সামনে থেকে মোহর পাওয়ার পরেও যদি আপনার সন্দেহ থেকে থাকে তো বলবো গোপালের উপর আপনার অন্ধ ভালোবাসা আছে। মহারাজ, রাজার কর্তব্যই আপনার করা উচিত। মন্ত্রীর যদি ইচ্ছে হয় আমার বাড়িতে তল্লাশি নিতে পারে। এই অনুমতি দেওয়া আমার পক্ষে খুবই দুঃখজনক, কিন্তু আমি যে রাজা, রাজার কর্তব্য তো আমাকে করতেই হবে। চলো চলো আমরা গোপালের বাড়িতেই তল্লাশি নিই। আসলে বাধ্য হয়েই গোপালের বাড়িতে একটা তল্লাশি নিতে হচ্ছে। তুমি কিছু মনে করো না বৌমা, আসলে আমি তো রাজা, আমাকে সবার কথাই শুনে চলতে হয়। কিন্তু আমার স্বামী কি করেছে সেটা তো জানতে পারি। অত্যন্ত গর্হিত কাজ, চুরি। যে সে চুরি নয়, খোদ নবাবের খাজনা, 5 ঘোড়া মোহর তার কয়েকটা বাড়ির সামনে পড়েও ছিল। লোকে দেখতে পেয়ে রাজসভায় নিয়ে গিয়ে দেখায়। সুতরাং তল্লাশি আমাদের নিতেই হবে। আমার স্বামীর কোনো দোষ নেই। মহারাজ, মহারাজ তল্লাশি নিতেই পারেন।
পেয়েছি মহারাজ, রান্নাঘরের উনুনের পাশে মোহরের ঘড়া পেয়েছি। বাকি ঘোড়াগুলি খুঁজে দেখ, নিশ্চয়ই এখানেই আছে। আর মোহরগুলো আমাকে দেখা, চোরাই মোহর আমি ঠিক চিনতে পারবো। এই নিন মোহর। দেখি দেখি দেখি, আরে এগুলোই তো সেই মোহর। মহারাজ, এবার বুঝতে পারছেন চোর কে? আমি না বুঝে কিছু বলি না মহারাজ। এবার আপনি কি করবেন তা ঠিক করুন। গোপাল, বাকি মোহরের ঘোড়া কোথায়? এটা একটা চক্রান্ত মহারাজ। আমি যদি মোহর চুরি করতাম তবে তা নিজের বাড়িতে রেখে দিতাম। মহারাজ, চোর হাতে নাতে ধরা পড়েছে। এবার নিশ্চয়ই আপনি বিশ্বাস করছেন যে গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এটা এটা তুই কি করলে বলো তো গোপাল? আমার এত দিনের বিশ্বাস তুমি ভেঙে দিলে। আমি ভাবতেই পারিনি যে তুমি এই কাজ করতে পারো। মহারাজ, মহারাজ যদি অনুমতি দেন তো বলি এমন কি হতে পারে না এই মোহর কেউ আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছে আমার স্বামীকে ফাঁসিয়ে দেওয়ার জন্য? বাহ, চমৎকার! চোর চুরি করে সেই চুরির মাল রেখে গেল আরেকজনের বাড়িতে। এমন চোর আমি জীবনে দেখিনি। মহারাজ, আমার বাড়ি থেকে যখন মোহর পাওয়া গেছে তখন আমায় কি শাস্তি দেবেন বলুন? আমি মাথা পেতে নেব মহারাজ। মহারাজ, গোপাল নিজেই স্বীকার করে নিয়েছে যে ওই চোর, সুতরাং এবার ওকে শাস্তিটা দিয়ে দিন। গোপাল, সামনে দুদিনের মধ্যেই 5 ঘোড়া মোহর তোমায় জরিমানা হিসেবে দিতে হবে, আর সেই মোহর যাবে নবাবের কাছে। এটাই কিন্তু তোমার শাস্তি। গিন্নি, সকালেই আমাকে কলাচোর বলেছ, দেখলে তো কি করে তা ফলে গেল। বালাই ষাট, তুমি চুরি করেছো তার যাই হোক আমি বিশ্বাস করি না। তবে মহারাজ এটা ঠিক করলেন না, বিনা দোষে তোমাকে শাস্তি দিলেন। বিনা দোষে আমাকে শাস্তি দেওয়া তো সহজ নয়। আমার নাতি নাতনিরা আছে না? গোপালকে একেবারে হাতে নাতে ধরে মহারাজের কাছে প্রমাণ করে দিয়েছি যে চোর কে। দিয়েছি নাক ঘষে। গোপালকে দুদিনের মধ্যে 5 ঘোড়া মোহর দিতে হবে, মহারাজের হুকুম। সেই মোহর নিয়ে তোরা যাবি নবাবের কাছে, বুঝলি? নবাব হয়তো তোদের একটা কাজও দিয়ে দিতে পারেন। কি ভালো কাজ! চুরি চামারের কাজ না দিয়ে এরকম একটা কাজও তো দিতে পারেন নাকি? আরে সব রকম কাজই করতে হয় রে, দেখিস না আমাকে? তার দেখবো না, একই সঙ্গে মন্ত্রী আর চোর আমরা নিজের চোখে দেখলাম। কি ভালো যে লাগে আপনাকে দেখে। আর বড় বড় কথা না বলে এবার কাজে মন দে। মনে রাখিস, গোপাল মোহর দিলেই তোরা চলে যাবি নবাবের কাছে, বুঝলি? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, নবাবের কাছে যেতে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, এটা কিন্তু মহারাজ ঠিক করলেন না, তোমাকে চোর বানিয়ে দিলেন। খুব খুব রাগ হচ্ছে আমার। শোন, এখন রাগ করার সময় নয়। মহারাজের কোনো দোষ নেই। ওই মন্ত্রীর কারসাজিতেই মহারাজের কাছে আমি আর চোর হয়েছি। কিন্তু আমি জানি মোহর চুরি করেছে মন্ত্রী নিজে। এখন বাঁচার একটাই পথ, নকল মোহর তৈরি করা। সেটা করে কি হবে? আমাদের কাছে কি সোনা আছে? ওরে বোকা, সোনাই মাটি, মাটি সোনা। মাটির ভিতর থেকেই তো সোনা বার হয় রে। তুই একটা কাজ কর, আসল মোহরের একটা ছাঁচ তৈরি কর, তারপর মাটি দিয়ে সেই ছাঁচ থেকে মোহরের নকল বানা। আমি সেগুলো আগুনে পুড়িয়ে অবিকল নকল সোনার মোহর বানিয়ে নেব। তাই? বাহ বাহ বাহ, খুব মজা হবে। এই তো চমৎকার হচ্ছে। এবার এগুলিকে পোড়াতে হবে, দেখবি একেবারে সোনার রঙের মোহর হয়ে যাবে। তারপর ঘড়ার মধ্যে পুড়ে ওপরে আসল মোহর দিয়ে ভর্তি করতে হবে। তারপর দেখবি খেলা কাকে বলে। মহারাজ, এই নিন আপনার মোহর। গোপাল কখনো মিথ্যে কথা বলে না। দেখি দেখি মোহরগুলো দেখি। আরে এ তো সত্যি মোহর। গোপাল পেল থেকে?
নিশ্চয়ই কারোর কাছ থেকে ধার করেছে। এই যাই হোক, সদ্য দিতে হবে। কি মন্ত্রী, দেখে নিয়েছো? কালই কাউকে দিয়ে এই মোহর নবাবের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। তা কে যাবে? সেসব নিয়ে চিন্তা করবেন না মহারাজ, আমার লোক আছে, তারাই নবাবের কাছে নিয়ে যাবে। ঠিক আছে মন্ত্রী, এবার যেন কেউ চুরি করতে না পারে। তার মানে বটার ঘটাকে দিয়ে মন্ত্রী নবাবের কাছে মোহর পাঠাবে, কিন্তু আমি যে বুনো ওল তা বোধহয় মন্ত্রী ভুলে গেছে। পিছনে কিন্তু বটার ঘটা আসছে, আমি ওদের ভক্কি দেবো। যা বলবো তা আরেকবার করে জিজ্ঞেস করবি, ঠিক আছে? একদম ঠিক আছে, তুমি একটু চেয়ে চেয়ে বলো যাতে ওরা শুনতে পায়। বুঝলি, মন্ত্রী নাকি বটা ঘটাকে দিয়ে নবাবের কাছে মোহর পাঠাচ্ছে। এবার ওরাও বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ বুঝবে, হ্যাঁ, আমাকে ফাঁসানোর ফল। শুনছিস, গোপাল আমাদের কথা বলছে, শুনলি? হ্যাঁ শুনলাম তো। আমরা আবার কি ফাঁসবো? যাবো তো নবাবের কাছে, তাও আবার ওই খাজনার মোহর নিয়ে। আমাদের আবার কি হবে? নবাব যখন দেখবে এগুলি মাটির মোহর, তখন কি হবে ভাবতে পারছিস? কি আর হবে, নবাব বেটা দুজনকেই শুলে চড়াবে, নইলে ফাঁসি কাটে লটকে দেবে। বলে কি রে, মাটির মোহর? মন্ত্রী মশাই তাহলে আসলগুলো গেড়িয়ে দিয়েছে রে। কি শয়তান, কি শয়তান! আমাদের মোহরগুলো তো গেলই, এবার প্রাণটাই চলে যাবে। তাহলে কি হবে দাদু? বটা ঘটার প্রাণ চলে যাবে? মহারাজকে গিয়ে বললে হতো না? মহারাজ তো এখন আমার কথা সেভাবে আর শোনে না, বটা ঘটাকেই বলতে হবে। আর দেরি করিস না ঘটা, চল চল মহারাজকে সব কথা বলে দিই, চল। মহারাজ যদি দোষ না দেন তা একটা কথা বলতে পারি? একটা কেন, হাজারটা কথা বলো না, কি আপত্তি করেছে? আপনার মন্ত্রীটা না খুব পাজি, একেবারে শয়তান। মহারাজ, ওদের কথায় কান দেবেন না, ওরা চোর, একেবারে নামজাদা চোর। মহারাজ, এই মন্ত্রী আমাদের চোর বানিয়েছে। হ্যাঁ, কি করেছে জানেন? খাজনার মোহর চুরি করে গোপালের বাড়িতে লুকিয়ে রাখতে বলেছিল, আমরা তাই করেছি। গোপালের দেওয়া সোনার মোহর সরিয়ে তার মধ্যে মাটির মোহর ভরে এখন আমাদের পাঠাচ্ছে নবাবের কাছে। নবাব নির্ঘাত আমাদের শুলে দেবেন, আর ও সব মোহর নিজের কাছে রেখে দেবে। বুঝুন কত বড় শয়তান! বাজে কথা, বাজে কথা, ডাহা মিথ্যে কথা। মহারাজ, মন্ত্রীর বাড়িতে তল্লাশি নিলেই সত্য প্রকাশিত হবে। চলো আমরা মন্ত্রীর বাড়িতে গিয়ে তল্লাশি নিই, দেখি ও কত বড় চোর। না না, তল্লাশি নেবেন না, আমি সব স্বীকার করছি। আসলে লোভে পড়ে আমি এ কাজ করেছি, আমাকে ক্ষমা করুন, আমি সব মোহর ফিরিয়ে দেব। আমার উপর চুরির অভিযোগ এনে শায়েস্ত করার ইচ্ছে তাহলে আপনার বরবাদ হয়ে গেল, তাই তো? শুনুন মন্ত্রী মশাই, আপনি বাঘা তেঁতুল হলে কি হবে, আমিও কিন্তু বুনো ওল। মা, বলি এত বলা তুমি কোথা থেকে আনলে? কেন? মহারাজের দেওয়া মোহর দিয়ে বাজার থেকে কিনে আনলাম, রাতে খেতে হবে না। কালাই সার, এই কোন কুক্ষণে যে তোমায় কলা চোর বলেছিলাম কে জানে? নিশ্চয়ই জিভে ভূত ভর করেছিল। তাহলে রাতে কলা একেবারে মানুষের মতো ছুলে খেলো কে? ছি 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 ছি, এই তোমাকে আমি কলা চোর বলেছিলাম? আসলে খেয়ে গেছে একটা বুড়ো ভাম বেড়াল। আমি নিজে চোখে দেখে নিশ্চিন্ত হলাম। শুনলো না কেউ সই, আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। এই বলি এত হেঁড়ে গলায় চেঁচালে কে তোমার মনের কথা শুনবে গো? সকাল সকাল এই গান শুনে ভাবছিলাম বাড়িতে নতুন কোনো কাক এলো নাকি। সে তুমি যাই বলো গিন্নি, গানটা আমি খারাপ গাই না। শোনো, আমি মনের কথা কই, শুনলো না কেউ সই, আমি মনের কথা কই, শুনলো না কেউ সই। কেমন গাইলাম বলো তো? এই রে, বাড়ির সব কাক পালিয়ে গেল। হ্যাঁ, এবার ময়লা কে পরিষ্কার করবে? কতবার বলেছি গান গেও না, গেও না, তা শুনলে আমার কথা? পাখি বলে কি তাদের কোনো কান নেই? কানের দম নেই? এবার কান ফাটা কাকগুলো কি করবে?
যে বাড়িতে মনের কথা কইবার কেউ নেই সেখানে এক মুহূর্ত নয়। আমি চললাম বাজারে। এই গান ছেড়ে কামের লোক হয়েছো, বলি বাজার থেকে পারলে কয়েকটা কাক কিনে এনো। এই বাড়িতে আর পাখি আসবে না বলে মনে হয়। আমি মনের কথা কই শুনলো না কেউ সই, আমি মনের কথা কই শুনলো না কেউ সই। এই গোপাল, বাড়িতে ওস্তাদ রেখে গান শেখা হচ্ছে বুঝি? তা জোরে গাইছো না কেন? বিনা অপরাধে কেন আমার কানটা কেটে নেবেন মহারাজ? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? তবে কেন আমাকে শুধু মুধু শাস্তি দেবেন? গোপাল, মন্ত্রী যাই কিছু বলুক না কেন, তুমি গাও তো, আমি তোমাকে আদেশ দিলাম। আমি মনের কথা কই শুনলো না কেউ সই, আমি মনের কথা কই। আরে গোপাল, তুই তো কামাল করে দিলে। কি সুর, কি কথা! আমি মনের কথা কই শুনলো না কেউ সই। আচ্ছা গোপাল, মনের কথা কিভাবে জানা যায়? না মহারাজ, মনের কথা জানার কোনো উপায় নেই। আর মনের কথা জেনে কি লাভ মহারাজ? কার মনে কি আছে তা তার মনের মধ্যেই থাকুক না কেন, জানতে পারলে কিন্তু আর রাজ্যটা চালানো যাবে না মহারাজ। এই কথাটা দয়া করে মনে রাখবেন। না না গোপাল, রাজা হয়ে প্রজাদের মনের কথা জানতে চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। আমাকে বাধা দিও না গোপাল, তুমি আমার মনের মধ্যে এই ইচ্ছেটাকে না আরো প্রবল করে দিয়েছো। মনের কথা আর কেউ শুনুক বা না শুনুক, আমি শুনতে চাই। মহারাজ, রাজ্যটা বিরাট বড়, সবার মনের কথা জানার কোনো উপায় নেই। আপনি বরং আপনার এই সভায় কার মনের মধ্যে কি আছে তা জানার চেষ্টা করুন। কিন্তু সবাই কি সেই কথা বলবে? বিশেষ করে আমার সামনে এমন কোনো ওষুধ নেই বিজ্ঞানী, মানে যা সেবন করলে সবাই মনের কথা বলবে। মহারাজ, এই বিষয়ে আমি কিছু গবেষণা করেছি। কিছু ভেষজ গাছের শিকড় আছে যা খেলে মস্তিষ্কের মধ্যে থেকে কথা বেরিয়ে আসে। তবে তা কতটা সত্যি আর কতটা মিথ্যে তা বলতে পারবো না মহারাজ। তবে আপনি যদি আদেশ দেন কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে থাকুক না, ওষুধের ব্যাপারে ওকে জড়ানো কি ঠিক হবে মহারাজ? এতে তো বিজ্ঞানের ক্ষতি হবে। আমি বলি, সবাই যখন রাজবৈদ্য আছেনি তখন তাকেই ওষুধ বানানোর দায়িত্ব দেওয়া হোক মহারাজ। ওষুধ যে বিজ্ঞানের মধ্যে পড়ে না তা এইমাত্র মন্ত্রীমশাই আমাদের জানালেন। তা মন্ত্রীমশাইয়ের এই ভুল আমি ভাঙাতে চাই না। উলুবনে মুক্ত ছড়িয়ে কি লাভ বলুন? তবে একটা কথা বলি মহারাজ, দুজনকে এই ওষুধ তৈরির দায়িত্ব দেওয়া হোক। একজনের ওষুধে কাজ না হলে আরেকজনেরটাতে নিশ্চয়ই হবে। তাই হোক, তাই হোক। আগামী পরশু আমার সামনেই পরীক্ষা হবে। আজ তাহলে সভা এখানেই মুলতুবি করা হলো। ভালো করে শোনতরা, মহারাজ বিজ্ঞানী আর রাজবৈদ্যকে এমন ওষুধ বানাতে বলেছেন যা খেলে মানুষ তার মনের কথা বলে ফেলবে। যা বাবা, সবাই তার মনের কথা বলে দেবে। মন্ত্রী রাজবৈদ্যকে এমন কিছু জাল মেশাতে বলবে যা খেলে কেউ সত্য তো বলবেই না, উল্টে এমন মিথ্যে বলা শুরু করবে যে মহারাজ বুঝতেই পারবে না কে সত্যি মনের কথা বলছে আর কে বানিয়ে বানিয়ে বলছে। আমাদের কি করতে হবে সেটা আগে বলে দাও না, আমরা কি কোনো কাজে ভয় পাই নাকি? আরে তোরাই তো আমার বাহিনী রে। শোন, আজ মনে হচ্ছে মন্ত্রী রাজবৈদ্যর বাড়ি যাবে, তোরাও যাবি লুকিয়ে। ঘাপটি মেরে থাকবি বৈদ্যর বাড়ির পিছনে, শুনবি ওরা কি আলোচনা করছে, শুনে আমাকে এসে বলবি। তারপর একটা বুদ্ধি বার করতে হবে। বৈদ্য, অনেক কায়দা করে ওই ওষুধ বানানোর কাজে তোমাকে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এমন কিছু বানাও যাতে সত্য কথাটা কিছুতেই মহারাজ জানতে না পারে। পারলে তুমিও গেলে আমিও গেলাম, এই কথাটা মনে রেখো। তা তো বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু কাজটা যে বড় কঠিন কাজ। শুনুন, এমন কোনো ওষুধ নেই যা দিয়ে সত্যি কথা বলানো যায়, তবে মিথ্যে কথা বলা আমাদের জন্মগত। মিথ্যে বলাটা আমাদের জন্মগত। অনেক দিন বাদে একটা সত্য কথা শুনলাম। আমি বাবা জীবনে একটাও সত্যি কথা বলিনি, মানে আমার ঠিক আসে না। দেখুন মন্ত্রী মশাই, আমি এমন একটা গাছের কথা জানি
যার নাম স্বপ্নগন্ধা। সে গাছের শিকড় দিয়ে ওষুধ বানালে সবাই একটা স্বপ্ন রাজ্যে চলে যাবে, আর তখন কোনটা মিথ্যে আর কোনটা সত্যি তা কেউ বুঝতে পারবে না। কিন্তু গোপালকে দিয়ে তো মিথ্যে কথা বলাতে হবে। মিথ্যে বলানো সহজ, হ্যাঁ আমি সেটাই করব। স্বপ্নগন্ধার সঙ্গে যদি একটু ওই ধুতুরো ফুলের গুঁড়ো মিশিয়ে দিই, তবে গোপালও ডাহা ডাহা মিথ্যে বলবে। গোপাল কি জিনিস তা মহারাজ এবার হাড়ে হাড়ে বুঝবে। রে সব শুনলি তো? চল চল এবার পালাই। আরে দাদুকে তো সব বলতে হবে। রাজবৈদ্য যা বানাবে তাতে কেউ সত্যি কথা বলবে না। সবাই নাকি স্বপ্নের ঘোরে মনের কথা বলবে, আর মহারাজ সেই কথাটাই বিশ্বাস করবে। এ বড় বিপদে ফেললে গোপাল, এই ওষুধ কেমন করে বানাবো? আরে আপনিই তো বললেন এই বিষয়ে নাকি আপনি গবেষণা করছেন। হ্যাঁ করেছি ঠিকই, কিন্তু এর ফল যে ভালো হবে তার কোনো মানে নেই কিন্তু। তাহলে উপায় বিজ্ঞানী মশাই? আচ্ছা এমন কি হতে পারে না যারা ওষুধ খেলো তারা অন্য একটা রাজ্যে চলে গেল, বানিয়ে বানিয়ে কথা বলতে শুরু করলো, তা সত্য না মিথ্যে তা বোঝার কোনো উপায় নেই? হ্যাঁ আছে, হ্যাঁ একটা গাছ আছে, ওই স্বপ্নগন্ধা গাছের শিকড় বেটে খাইয়ে দিলে মনের সব কথা বলে দেবে। হ্যাঁ তাহলে সেই ওষুধই তৈরি করুন। মহারাজ তো সত্য মিথ্যে জানতে চাননি, তিনি শুধু মনের কথা জানতে চেয়েছেন, সেটাই বলা হবে। তবে বিজ্ঞানী আপনি তো জানেনই আমার সাদা মনে কোনো কাদা নেই, তবে আমার মনে কি আছে তা আমি নিজেই জানি না। জেনে লাভ নেই, আমি তোমাকে বরঞ্চ একটা টোটকা বলি। সেদিন মুখে একটু তেঁতুল আর লেবুর টুকরো রেখো, কাজে লাগবে। তা বেশ, তবে আমার একটা সন্দেহ হচ্ছে, বলি? হ্যাঁ আমাকে বলবে না তো কাকে বলবে? আজ রাতে মন্ত্রী আপনার বাড়িতে ওষুধ চুরি করতে লোক পাঠাবে, তাই বলি কি এমন দাওয়াই তৈরি করে রাখুন যেটা খেলে কিছুই হবে না। মন্ত্রী ভাববে বিজ্ঞানী ওষুধ তৈরি করতে পারেনি, তারপর শুরু হবে খেলা। বলুন মন্ত্রী মশাই, এবার কি হুকুম দেবেন? কেন গোপাল কি তোদের কোনো কাজ দিয়েছে নাকি যে এভাবে কথা বলছিস, যে আমার কাজটা একদম পাত্তা দিচ্ছিস না? ছিছি, গোপালের কাজ করব আমরা? নেমক খেয়েছে আপনার, কিন্তু তেমন লাভ কিছু হচ্ছে না। বাজারের যা হাল, আমাদের সংসার চলবে কি করে হুজুর? সেটা কি আর আমার মাথায় নেই রে, সব আছে। এমন একটা ছক কষে রেখেছি না, গোপাল এবার কাজ হবেই। ওহ মনের কথা বলবে, দেখাচ্ছি মজা। গোপাল কাত হবে? এ তো ভালো কথা, এত ভালো কথা অনেক দিন শুনিনি। তা শোন, বিজ্ঞানী একটা ওষুধ বানিয়েছে, ওই ওষুধটা চুরি করে নিয়ে আসতে হবে। কি আছে সেই ওষুধে? কি আর থাকবে, আছে আয়ু বাড়ানোর গুণ। প্রথমেই তোকে খাবো, তোর আয়ু বেড়ে যাবে, আরো চুরি চামারি করতে পারবি, অনেক মোহর রোজগার হবে। আগে আপনি খাবেন, বেঁচে আছেন কিনা দেখে তারপর আমরা খাবো। বেশ বেশ তাই হবে, আগে আমিই খাবো। এবার হলো তো? বিজ্ঞানীটা একেবারে বোকা, হাতের কাছেই রেখে দিয়েছে এমন একটা ওষুধ। আবার নাক ডাকিয়ে ঘুম হচ্ছে। এই হাত বাড়ালাম, টুক করে তুলে নিলাম ওষুধ। বেটা ঘুমা, কাল উঠে দেখবি সব হাওয়া। না, ওষুধটা আমি আগে খাবো। বেটা মন্ত্রীকে বিশ্বাস নেই, আমাদের না দিয়ে হয়তো নিজেই পুরোটা খেয়ে নেবে। শেষে এলি? হ্যাঁ বাপরে বাপ, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলি। তা বিজ্ঞানীর ওষুধটা এনেছিস তো? তার জানবো না, কিন্তু মন্ত্রী মশাই এই ওষুধের এক নিদান কিন্তু আমি আগে খাবো, নইলে বলা যায় না আপনি হয়তো পুরোটাই একা মেটে দেবেন। আরে না না, আমি কি সেরকম রে? তাহলে তো তোদের দিয়ে আনাতামই না। নে খা, নিদানের থেকে এক ফোঁটাও বেশি খাবি না। আমি একা খাবো? যদি মরে যাই আপনিও এক নিদান খান, মরলে দুজনেই মরবো। ঠিক আছে, তুইও খা, আমিও খাচ্ছি।
আমি কি মরে গেছি মন্ত্রী মশাই? আপনি তো জুলজুল করে আমার দিকে তাকিয়ে আছেন। তুইও তো আমার দিকেই তাকিয়ে দেখছিস মরে গেছি কিনা। আচ্ছা এবার তোর মনের কথা বলতো। মনের কথা কাকে বলে মন্ত্রী মশাই? সেটা বুঝিয়ে বলা খুব মুশকিলের ব্যাপার। আচ্ছা তোর বাবার নাম কি, কোথায় থাকতিস, কি করে চুরি বিদ্যা শিখলি, ইত্যাদি ইত্যাদি। আমার বাবার নাম বটেশ্বর, থাকতাম অভয়নগর। চুরিবিদ্যা শিখেছি বাবার কাছ থেকেই। হ্যাঁ বটা, ওই ওষুধ খেয়ে কি তোর কিছু হচ্ছে? না তো, এত তাড়াতাড়ি কি করে বুঝবো আয়ু বাড়লো না কমলো? তা বুঝতেই তো 50 বছর কেটে যাবে। আপনি কি কিছু বুঝতে পারছেন? মানে আপনার আয়ু কি এতে বাড়লো? বুঝেছি, এই ওষুধে কোনো কাজ হবে না, তার জন্যই বিজ্ঞানী হার স্বীকার করে নিল। বাহ, তবে তো এই ওষুধটাই খেতে হবে। বেশ সুস্থ মাথায় মহারাজের কথায় উত্তর দিতে পারবো। ভাগ্যিস বটা এই ওষুধ নিয়ে এলো। রাজবৈদ্য কি না কি মেশাবে, আমি খাবো না। তুমি যা ভাবো তা কি করে সত্য হয় বলো তো? তুমি কি জাদু জানো নাকি? জাদু? আচ্ছা, আপনিও এসবে বিশ্বাস করেন? আসলে বুদ্ধিতে মাঝে মাঝে শান দিতে হয়, আমি সেটাই দিই। বুদ্ধির চাইতে বড় জাদু আর কিছু হতে পারে না বিজ্ঞানী মশাই। এটা যদি সবাই বুঝতো। আমি আপনি বুঝলে একদিন সবাই বুঝবে বিজ্ঞানী মশাই। যাই হোক, তাহলে জাল ওষুধ চুরি হয়ে গেল। এই ওষুধ মন্ত্রী বটা ঘটার উপর প্রয়োগ করবে, দেখবে যে কোনো কাজ হচ্ছে না, ভাববে আপনি ওষুধ তৈরি করতে পারেননি। কিন্তু আমি তো তেমন বোকা নই মন্ত্রী মশাই। আসল ওষুধ ওর বাড়িতে আমি আবার রেখে আসবো, নকলটা সরিয়ে আনবো। নকল মনে করে মন্ত্রীর দলবল ওই ওষুধই খাবে। তারপর কি হবে ভাবতেই আমার হাসি পেয়ে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু রাজবৈদ্য কি ওষুধ বানালো তা জানতে পারলাম না। আমি গুলটে আর ন্যাপলাকে পাঠিয়েছিলাম, ওরা শুনে এসেছে সেই স্বপ্নগন্ধা গাছের শিকড় থেকেই এই ওষুধ বানিয়েছে রাজবৈদ্য। সেই ওষুধ যেভাবেই হোক এখানে নিয়ে আসতে হবে। ওই স্বপ্নগন্ধার সঙ্গে ও নিশ্চয়ই ধূত্র ফুলের গুঁড়ো মিশিয়েছে। তার ফল হবে মারাত্মক, যে খাবে সে পাগল হয়ে যাবে। ওই ওষুধ তুমি আনার চেষ্টা করো গোপাল, নইলে সর্বনাশ। রাজবৈদ্যর দৌড় কত দূর তা আমি জানি। দেখছি কি করা যায়, আপনি চিন্তা করবেন না। কি খবর গোপাল? ওষুধের কদ্দূর কি হলো? গোপাল এ ব্যাপারে কি জানে মহারাজ? ও না বিজ্ঞানী না বৈদ্য, ওর কাজ কি ওষুধের খোঁজ নেওয়ার? হ্যাঁ মন্ত্রী মশাই, এই কথাটা আপনি ঠিকই বলেছেন। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। তবে কাল রাতে বিজ্ঞানীর বাড়ি থেকে ওষুধ কি করে চুরি হলো সেটা তো জানতে হবে। তা জানার জন্য তো আমি আছি। খবরটা আমি শুনেছি, চোর খুঁজে বার করার দায়িত্ব তো আমার। তুমি মাঝখান থেকে কেন নাক গলাচ্ছ? আচ্ছা, তুমি কি করে জানলে যে চুরি হয়েছে? বিজ্ঞানী তো আমাকে ছাড়া কাউকে বলেনি। আশ্চর্য ক্ষমতা তোমার মন্ত্রী। চুরি হলো বিজ্ঞানীর বাড়ি, বিজ্ঞানী আবার গোপাল ছাড়া কাউকে সে কথা বলেনি, অথচ তুমি জেনে বসে আছো। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে না? বিজ্ঞানী, আমাকে খুলে বলো তো কি হয়েছে? মহারাজ, আপনি মনের কথা জানার জন্য যে ওষুধ বানাতে বলেছিলেন তা কাল রাত্রে কেউ চুরি করে নিয়ে গেছে। বড় যত্ন করে ওষুধ বানিয়েছিলাম মহারাজ। তুমি আবার বানাও, এখনো তো একটা দিন আছে। আর এই ওষুধ বানানো যাবে না, আমার কাছে সেই ওষুধের গাছপালা নেই। মহারাজ, বিজ্ঞানী ওষুধের কি বোঝে বলুন তো? আমার ওষুধ কিন্তু তৈরি মহারাজ। হাল পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে বিজ্ঞানী বানাতে পারেনি, তাই ওই চুরির গল্প ফেটেছে। তবুও চুরির অভিযোগ যখন এসেছে তখন একটা তদন্ত তো হওয়া উচিত। তদন্তের কোনো প্রয়োজন নেই মহারাজ, কালকেই প্রমাণ হয়ে যাবে যে কে চোর আর কে নয়। গোপাল, এই নাও তোমার আসল ওষুধ। শোন গুলটে ন্যাপলা, তোদের আরেকটা কাজ করতে হবে। বিজ্ঞানীর দেওয়া এই ওষুধ মন্ত্রীর বাড়িতে রেখে চুরি যাওয়া ওষুধের ডিব্বাটা নিয়ে আসতে হবে। দাদু, একটা কথা বলতে ভুলে গেছিলাম। আজ সকালে রাজবৈদ্যকে দেখলাম একটা হাঁড়ি নিয়ে মন্ত্রীর বাড়িতে যাচ্ছে। এটাই সেই ওষুধ যা খেলে মানুষ পাগল হয়ে যাবে। আমি নিশ্চিত মন্ত্রী জাল কিছু মেশাতে বলেছিল, যা গুলটে ন্যাপলারা নিজের কানে শুনে এসেছে। এই ওষুধের সঙ্গে একটাই অনুপান যায়, তা ধূত্র ফুলের বিচি, এবং সেটা বিষ। এই পাচন খাইয়ে মানুষকে পাগল করে দেওয়া যায়। গুলটে আর ন্যাপলাকে বলো ওই ওষুধের ডিব্বাটা কেউ যেন নিয়ে আসে। হ্যাঁ, শুনলি তো কি করতে হবে? 1, রাজবৈদ্যর দেওয়া ওষুধের ডিব্বা নিয়ে আসতে হবে, আর 2,
বিজ্ঞানীর নকল হাড়িটা পাল্টে এই হাড়িটা রেখে আসতে হবে, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। দাদু, এই নাও তোমার নকল ওষুধ। চমৎকার কাজের ছেলে, সত্যি গোপাল, তোমার বাহিনীর কোনো তুলনাই নেই। তাহলে আর কি, এবার চলো রাজবাড়িতে যাই, মহারাজকে মনের কথাটা শুনিয়ে আসি। আজ তাহলে মনের কথা বলার দিন। বাহ 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 বাহ, সবাই উপস্থিত দেখে বেশ ভালো লাগছে। আচ্ছা, বিজ্ঞানীর ওষুধ চুরি হয়ে গেছে, সুতরাং তার কাছে কোনো ওষুধও নেই। রাজবৈদ্য, দেখাও কি ওষুধ এনেছো। রাজবৈদ্য যে ওষুধ বানিয়েছে তা আমার কাছে আছে, আমি এক এক করে সবাইকে দিচ্ছি। সবাই 1 অনুপান পান করবে, কিন্তু আমি পান করব 5 অনুপান। কেননা আমি এই রাজ্যের মন্ত্রী, আমার মনের কথা মহারাজের সবার আগে জানা উচিত। এই সেই পাত্র যাতে রাজবৈদ্যর অভূতপূর্ব আবিষ্কার আছে। কিন্তু কিন্তু এই পাত্র। নিজের কথা এখন বলার সময় নেই বৈদ্য। তোমার এই মহান আবিষ্কার একদিন মানুষ ইতিহাসে লিখে রাখবে। এখন আর কথা বলার সময় নেই, কাজ শুরু করতে হবে। এক এক করে সবাই এগিয়ে এসো, ওষুধ নিয়ে যাও। লেবু আর তেঁতুল মুখে রেখেছো তো? হ্যাঁ, মাড়ির তলায় রেখেছি। আপনি রেখেছেন তো? হ্যাঁ রেখেছি। সবার আগে আমি আহ্বান করছি সুপণ্ডিত, সুরসিক এবং সুগায়ক গোপাল ভাঁড়কে। তার গানের কথা ধরেই মহারাজ সবার মনের কথা জানতে চেয়েছেন। এসো গোপাল, তোমার ওষুধ পান করো। না না, ওটা আমার নয়, ওটা আমার নয়। বৈদ্য, তোমার শুধু বিনয় বিনয়। হ্যাঁ, ওরে বাবা, মহারাজ জানেন যে এই ওষুধ তুমি বানিয়েছো, এখন বিনয় দেখালে চলবে? কি বলেন মহারাজ? আহ, তুমি বসন্ত বৈদ্য, এত বিনয় দেখিও না। এই ওষুধ কার্যকরী হলে আমি তোমাকে এমন পুরস্কার দেব যে তোমাকে আর রাজসভায় আসতেই হবে না। যাও যাও গোপাল, ওষুধ পান করো। এই নাও গোপাল, পান করো। বাহ, বেশ বানিয়েছো তো বৈদ্য, পান করে তেষ্টা মিটে গেল। এসো বিজ্ঞানী, তুমি তো পারলে না, এবার দেখো আমাদের রাজবৈদ্য কেমন ওষুধ বানিয়েছে। রাজবৈদ্যের প্রতিভার কোনো শেষ নেই। আমি তো ওর কাছে শিশু, তবে বানিয়েছে কিন্তু একেবারে অমৃতের মতো। এবার আমি বাকিটুকু খেয়ে ফেলছি। সবাই দেখুন, আমি কিন্তু কোনো রকম চালাকির আশ্রয় নিচ্ছি না। এই পান করলাম রাজবৈদ্যর মহান আবিষ্কার। এই মহারাজ, না না, আমরা বন্ধু। এই কেসটা তুই কখনো বাঘ মেরেছিস? গোপাল, ও গোপাল, মন্ত্রী আমায় তুই তোকাই করছে। আপনিই তো মনের কথা শুনতে চেয়েছিলেন, এবার শুনুন। কেসটা তুই বাঘ মারিসনি, কিন্তু রাজা হয়েছিস, আর আমি দুটো বাঘ মেরেও তোর গোলামি করছি। মন্ত্রী মশাই, আপনি একেবারে তাহা মিথ্যেবাদী। মোটেও আপনি বাঘ মারেননি, দিল্লি মেরেছেন। আমি নিজের চোখে দেখেছি যে আমি বাঘ মারছি, আর তুই তোমাকে মিথ্যেবাদী বলছিস? ওই মরা বাঘগুলো আমার কাছে এসেছিল, আমি তাদের ওষুধ খাইয়ে বাঁচিয়ে দিয়েছি। কেসটাকে তুই ভুল বোঝাচ্ছিস। এত সাহস তোর? আচ্ছা কেসটা তুই বল, ও যদি বাঘ মেরেই থাকতো তাহলে কি তুই রাজা হতিস? রাস্তায় ভিক্ষে করে খেতিস না? আমি আর শুনতে পাচ্ছি না, এদের এদের সভা থেকে বের করে দাও। ওদের তো কোনো দোষ নেই মহারাজ, আপনি মনের কথা শুনতে চেয়েছিলেন, বিজ্ঞানী সেই ওষুধ বানিয়েছে। এখন ওরা নিজের মনের কথা বলছে। রাজাকে তুই তো করি করার ইচ্ছে সকল প্রজাই থাকে, সেটাই ওদের মনের কথা। আপনার যদি শুনতে ভালো না লাগে, তবে পেয়াদা ডেকে ওদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন মহারাজ। তো তুমিও খেলে,
কিন্তু তোমার আচরণে তো কিছু বোঝাই গেল না কেন? আমার মনে একটাই কথা মহারাজ, দুবেলা যেন নুন ভাত খেয়ে পরিবারের সেবা করতে পারি। আমি মনের কথা কই, সইবে কি তার সই। আমি মনের কথা কই, সইবে কি তার সই। বলি বলি তোমায় কি আজ গানে পেয়েছে? সইকে এত কথা বলে দরকারটা কি? এই বয়সে তোমার সই হবে বলো তো? গিন্নি আমার সই, তাই তো কথা কই। বুড়ো বয়সে দেখলামই বেড়েছে দেখছি। বলি শ্যামাপদ ওঝাকে ডাকবো নাকি? হ্যাঁ, ডাকো, একটু ঝেঁটার বাড়ি খাই, তোমার মুখের থেকে তা তো মিষ্টি হবেই। মরণ। গানটা কেমন যেন ম্যারম্যারে লাগছে। কেন দাদু, সব গাছেই তো ফুল এসেছে। না রে গুলটে, দাদু ঠিক কথাই বলেছে, ফুলের সেই ঝলমলে ব্যাপারটা নেই। কি করা যায় দাদু? সার দিতে হবে বুঝলি, তা তৈরি করতে হবে বাড়িতেই। শোন, তোদের দিদাকে বলবি তরকারির খোসা এখন থেকে একটা গর্তে ফেলতে, আর গোবর জোগাড় করতে হবে। তাহলে গর্তটা খুঁড়ে ফেলি। যাই, ঘর থেকে কোদালটা নিয়ে আসি। গুলটে, আরে গোবর জোগাড় করতে হবে তো, কিভাবে করবি? কেন, যাদের গরু আছে তাদের বাড়ি থেকে চেয়ে আনতে হবে। কি গো, বলি তুমি নাকি পুঁটিকে কোদাল আনতে বলেছো? কেন, আমার ভয় গর্তে লুকোবে? হ্যাঁ, আরে না না, এসব কথা বলতে হয় নাকি? তুমি আমার হৃৎপিণ্ডেশ্বরী, তোমার ভয়ে গর্তে লুকোলে আমি ইলিশ মাছ ভাজা খাবো কি করে বলো তো? হ্যাঁ, এই ও সব আদিকে তো আমায় দেখিও না, নিজের গর্ত নিজে খোঁড়ো। হ্যাঁ, আরে আরে, সব কথা শুনে যাও না। শোনো, বেশ খানিকটা গোবর লাগবে বুঝলে, পাড়া প্রতিবেশীরা তো তোমায় ভালোবাসে, তাদের কাছ থেকে যদি আনা যেত তাহলে খুব ভালো হতো। একটু তা তোমার মাথা ভর্তি তো গোবর। হ্যাঁ, তুমি দাও না গো আমায় একটু। এই শোন পুঁটি, এই গোবর টোবর আমি আনতে পারবো না। তোর দাদুর মাথার গোবর দিয়ে চাষ করলে কর, না হলে ঘরে বসে থাক, আমায় চলাস না। মন্ত্রীমশাই নেই, কিন্তু আমাদের ডাকলেন যে। যাক, চিনতে পারিসনি, তাহলে ছদ্মবেশ ঠিকঠাকই আছে। আমি নগর ভ্রমণে বেরোবো, তোরাও আমার সঙ্গে ছদ্মবেশে যাবি। কি কাজে যাব সেটা তো আগে বলুন। আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে যাব, তাই এই ছদ্মবেশ, বুঝলি? এই কাজটা আপনি না করলেও পারতেন, কি দরকার একবারই অপমানিত হওয়ার? যত বড় মুখ নয় তত বড় কথা, আমি হব অপমানিত? দেখবি আমার সম্পর্কে কেমন সুন্দর সুন্দর কথা বলে, দেখে নিস বটা। তোর কথা সত্যি হয় না আমার কথা? কেন কথা বাড়াচ্ছিস বটা? মন্ত্রী মশাইয়ের ইচ্ছে হয়েছে তিনি নগর ভ্রমণে যাবেন, আমরাও যাব, কিন্তু আমাদের পারিশ্রমিকটা কে দেবে? সারাদিন শুধু মোহর আর মোহর। হ্যাঁ রে, তোদের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, নেই বলেই তো আপনার সঙ্গে বেরোচ্ছি। কি হবে তা তো জানি, তবুও মন্ত্রীর হুকুম তো আর ফেলতে পারি না। দেখ কি করে কোদাল চালাতে হয়। এবার তোরা পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি এবার উঠে এসো তো, হাঁপিয়ে গেছো। আরে হাঁপাবো কি রে, বয়স থাকতে কম মাটি কুপিয়েছি। হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে তাই এতটা ধকল নিতে পারি না। হ্যাঁ রে, গোবরের ব্যবস্থা কি করলি? হয়ে যাবে, চিন্তা করো না, আমি কালকেই গোবর খুঁজতে বেরোবো। ঠিক আছে ঠিক আছে, তোরা থাকতে আমার আর চিন্তা কিসের রে। আপনাকে খুব চেনা চেনা লাগছে মশাই। আমার তা একেবারেই লাগছে না, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। না না, তা দেখবেন কি করে, আমি তো মাঝে মাঝে এখানে আসি। আসলে কৃষ্ণনগর আমার মাসির বাড়ি। আচ্ছা আচ্ছা, তা এরা আপনার কে হয়? মাস্তুতো ভাই, এরা আমাকে আপনাদের নগর দেখাতে বেরিয়েছে, এই আর কি। তা কেমন লাগছে? খুব সুন্দর। আসলে কি জানেন, একটা রাজ্যের মন্ত্রী যদি বুদ্ধিমান হয়, রাজ্যের চেহারাটাই বদলে যায়। কি বললেন? মন্ত্রী মানে ওই অপগণ্ডটা? জানি না আমাদের মহারাজ এত ভালো আর বুদ্ধিমান হয়েও ওই গাধাটাকে সহ্য করেন কি করে, অথচ রাজার সভায় গোপালের মতো একজন বুদ্ধিমান লোক থাকতেও ওই লোকটাকে কেন যে মন্ত্রী করলো সেটাই তো আমরা বুঝতে পারছি না।
তোরা হাসছিস? হ্যাঁ, লোকটা মন্ত্রীকে গাধা বলছে আর তোরা মজা নিচ্ছিস? হ্যাঁ, না না, মন্ত্রীকে গাধা বলায় খুব রাগ হচ্ছে, কিন্তু ওই গোপালকে বুদ্ধিমান বলায় হাসি পেয়ে গেল। গোপালকে আপনারা চেনেন? হ্যাঁ, যে তাকে বুদ্ধিমান বলায় আপনাদের হাসি পেয়ে গেল? শুনেছি লোকটা নাকি ভাঁড়। যা শুনেছেন তা সত্যি নয়। গোপাল হচ্ছে বুদ্ধির পাহাড়। কি দেব মশাই? না, আমরা এই দোকানপত্র দেখতে বেরিয়েছি। তা কেমন চলছে সব? কি করে আর চলবে বলুন? মহারাজ এমন একটা মরকটকে মন্ত্রী বানিয়েছে যে কিছুতেই দাম ঠিক রাখতে পারছি না। আপনারা কি রাজবাড়ি থেকে আসছেন নাকি? তাতে তোমার কি? হ্যাঁ, তুমি রাজ্যের মন্ত্রীকে মরকট বলবে আর আমরা তা মেনে নেব? মরকট কি বলছেন? হ্যাঁ, লোকটা মূর্খ, অপগণ্ড, অপদার্থ, সারমেয়র চাইতেও অধম। আপনারা কে আমি জানি না, তবে স্বয়ং মহারাজ আসলেও আমি একই কথা বলতাম, এবং এটাও বলতাম যে আপনার কি মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যে গোপালকে বাদ দিয়ে একটা ভণ্ডকে মন্ত্রী করেছেন? এত বড় কথা? হ্যাঁ, একটা রাজ্যের মন্ত্রীর নামে এসব কথা বলা? বের করছি। যান যান মশাই যান, আমাদের গোপাল আছে, সেই বাঁচাবে। মহারাজও গোপালকে ভালোবাসেন আর আমরাও। যান যান যান, এবার এখান থেকে চলে যাওয়াই ভালো। কি বলিস ঘটা? আর থাকা উচিত না রে, থাকলেই মার খেতে হবে। গর্ত হয়ে গেল, এবার তরকারির খোসা আর গোবর ঢালতে হবে, তাতে যা সার হবে না, দেখবি কি ফলনই না হবে। হ্যাঁ, দিদা একেবারে তাক খেয়ে যাবে। হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি কালকেই গোবর খুঁজতে বেরোবো। পটি, এটা তুই ভুল বললি। দাদুর কাজে গাফিলতি গোলটা কিন্তু মোটেই সহ্য করতে পারে না। মহারাজ, কৃষ্ণনগরে আর কান পাতা যাচ্ছে না। কেন কেন কেন, কি হলো মন্ত্রী? আসলে কি হয়েছে, আপনার অনুমতি না নিয়ে এই ছদ্মবেশে কাল নগর পরিদর্শনে বেরিয়েছিলাম। তাতে যা শুনে আসলাম তাতে লজ্জায় আমার কান লাল হয়ে উঠেছে। কি লজ্জা, কি লজ্জা! তোমার কান তো আমি দেখছি সবুজ হয়ে আছে, লাল তো নয়। লাল রং লুকাতে সবুজ আবির মেখেছি মহারাজ। এতে হাসির কি আছে? আমার কান লজ্জায় লাল হয়েছিল, আমি তা লুকোতে সবুজ আবির মেখেছি, তাতে অন্যায় কি আছে? মনে হয় সবার বোধহয় সবুজ বর্ণের শ্রীগালের গল্পটা মনে পড়ে গেছে। আমি তোমার মতো মূর্খ নই, ওটা যে নীলবর্ণ শৃগালের গল্প তা আমি জানি। বিজ্ঞানী, তুমি কখনো সবুজ রঙের কান দেখেছো? না মহারাজ, তবে গিরগিটির কান নাকি মাঝে মাঝেই সবুজ হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, যা বোঝার বুঝে ফেলেছি। এবার মন্ত্রী, তুমি বলো তো, নগর ঘুরে তোমার কি অভিজ্ঞতা হলো? কিছু ভালো, কিছু খারাপ। যেমন যেমন মানে তোমার সম্পর্কে কে কি বললো? বললো আমি নাকি অপগণ্ড। মানে জিজ্ঞেস করেছিলে? আগে হ্যাঁ মহারাজ, ওরা বলল যে অপরের খাবার গান্ডে পিণ্ডে খায় সেই অপগণ্ড। আমি বললাম আমাদের রাজ্যে একজনই আছে যে এই কাজ করে। কে, আপনি তা বুঝতেই পারছেন। আর কি বললো মন্ত্রী? বলল আমি নাকি সারমেয়র চাইতেও খারাপ। মানেটা বুঝলাম না। মানে খুব সহজ মহারাজ, সারমেয় প্রভুভক্ত এক ধরনের প্রাণী, রাস্তাঘাটে খুব দেখা যায়। মন্ত্রী কতটা রাজভক্ত তা বোঝাতেই তারা এই কথা বলেছে। মন্ত্রী, তুমি আর তোমার প্রজাভক্তি নিয়ে কখনো কাউকে কিন্তু কিছু জিজ্ঞেস করো না। হ্যাঁ, তোমার কথাতেই বোঝা যাচ্ছে গোপাল জনপ্রিয়তায় তোমার চেয়ে অনেক এগিয়ে আছে। দেখো, জনপ্রিয়তা শুধু যাচাই করলে তো হয় না, অর্জন করতে হয়। আর তুমি আজ আমাকে যা যা বললে তার কাউকে বলো না, আমার নাম খারাপ হবে। কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। মন্ত্রীর তাই হয়েছে। আগে কখনো ভেবেছো
মহারাজের মন্ত্রী সম্পর্কে এরকম কথা বলার সাহস এই রাজ্যের কারো ছিল? এখন লোকে লুকিয়ে বলছে, এরপর রাজসভায় এসে বলবে। সেটা কি খুব ভালো হবে? দাঁড়ান না বিজ্ঞানী মশাই, যে যার ফাঁদ নিজেই তৈরি করছে। এরপর কি হবে বলুন তো? গোপালের ওপর প্রতিশোধ নিতে আবার ল্যাজে গোবরে হতে হবে, দেখে নেবেন। আমারও তাই মনে হয়, দেখা যাক। কি রে বড়া, শুনলাম তোদের মন্ত্রী মশাইকে নাকি সবাই খুব প্রশংসা করছে। তার বলতে কত সুন্দর সুন্দর কথা বলেছে। এই বটা, সাবধান করে দিচ্ছি, কি বলেছে তা বলবি না, 5 কান হয়ে যাবে। এসব গুপ্ত রাজকার্য সবার শোনার জন্য নয়। কি কি বলছে তা কি আর আমি জানি না? সব জানি। নগরীর সবাই জেনে গেছে যে মন্ত্রী তার জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে একেবারে ল্যাজে গোবরে হয়ে গেছে। লোকটার মাথায় যে গোবর আছে তা কেউ বলেনি। কি বললে কি বললে কি বললে? গোবর? ঘটা ঘটা, শোন, এবার একটা জব্বর বুদ্ধি মাথায় এসেছে। আবার বুদ্ধি এলো মাথায়? আপনার মাথা বটে একটা, গোবরে আর বুদ্ধিতে ভরপুর। তা এবার আমাদের কি করতে হবে? কাছে আয়, চুপি চুপি বলি, কেউ যেন জানতে না পারে। ও, আমাকে বাদ দেওয়া হচ্ছে না? বড়টা শোন, কাল সকালে আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার জন্য একটা গরুর গাড়ি ডেকে দিস। আর একটু তাড়াতাড়ি হাত লাগা, ভোরের আগেই এসব গোপালের বাড়ির সামনে জড়ো করতে হবে। হাত লাগা, হাত লাগা। আর তাড়াতাড়ি বললেই তো আর হয় না মন্ত্রী মশাই। এই যে গন্ধে প্রাণ যায় আমাদের। আরে আমিও তো হাত লাগিয়েছি। কেউ ভেবেছিল একটা রাজ্যের মন্ত্রী এভাবে গোবর ঘাঁটবে? বুদ্ধি তো আপনার মাথা থেকে বেরিয়েছে, এখন খেলা সামলাচ্ছি আমরা। যা হয়েছে তাই নিয়ে চল, নইলে পুরো বুদ্ধিটাই ঘেঁটে যাবে। চল, আর দেরি করিস না। ব্যাস, কেল্লা ফতে। এবার গোপাল সম্পর্কে লোকে কি বলে তা রসিয়ে রসিয়ে দেখব। এবার চলুন চলুন, গায়ে একেবারে ওই পচা গন্ধে বমি পেয়ে যাচ্ছে। আরে কি রে, কি এমন বন্ধু আছে যে মেঘ না চাইতেই জল নিয়ে এলো? এই গুলটে, তোদের আর কষ্ট করে গোবর আনতে হবে না রে। এই বড় বড় কথা বলো না, এই গোবর কে পরিষ্কার করবে? হ্যাঁ, আমি পারবো না বলে দিলাম। আরে পরিষ্কার করা কি এমন কঠিন কাজ? কোদাল করে আমাদের সারের গর্তে ফেলে দেবো, তারপর যা সার হবে না দেখে নিও। ছি ছি গোপাল, রাজ্যে কি চলছে? কার এত দুর্মতি হলো যে তোমার বাড়ির সামনে গোবরের পাহাড় ফেলে রাখে? আরে আমার উপকারী করেছে গো, কোথা থেকে গোবর পাবো তাই ভেবে শান্তিতে ঘুমোতেই পারছিলাম না। যাক, একটা চিন্তা দূর হলো। কে এই অপকর্মটা করলো তা বুঝতে পেরেছো কি? মন্ত্রীর কৃপায় এতটুকু বুদ্ধি আমার আছে, যে করেছে সে এর ফল পাবে। দাঁড়াও গোপাল, তুমি এই পাহাড় একা সরাতে পারবে না, আমরাও হাত লাগাচ্ছি। এটা কার কাজ বলতো? কার আবার? মন্ত্রী, দেখ না দাদু কিভাবে প্যাঁচ দেয়। আচ্ছা, কার গা থেকে এরকম উৎকট গন্ধ আসছে বলো তো? কার আবার? মন্ত্রীর গা থেকেই তো মনে হচ্ছে। কি মন্ত্রী, তুমি কি কাল রাতে পচা পুকুরে ডুব দিয়েছিলে নাকি? হ্যাঁ মহারাজ, মন্ত্রী কাল গোবরে পদ্ম ফুল খুঁজতে গিয়েছিল, না পেয়ে আমার বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। শুধু ফেলেছে কি, একেবারে পাহাড় বানিয়ে দিয়েছে। প্রমাণ দাও যে আমিই ফেলেছি।
খুব সহজ, ওর গায়ের গন্ধ নিন আর আমার বাড়ির গোবরের গন্ধ কাউকে দিয়ে নিয়ে আসুন, দেখবেন একই গন্ধ। মন্ত্রী সত্যি কথা বলো, তুমি গোবর ছড়িয়েছো গোপালের বাড়িতে? আসলে মহারাজ, কৃষ্ণনগরে এত গরু যে বাড়িতে বাড়িতে খুব বেড়ে যাচ্ছে, তাই কি আর করব, কোথায় ফেলবো কিছু ভেবে না পেয়ে গোপালের বাড়িতেই ফেলতে বলেছিলাম। মহারাজ, মন্ত্রী আমার প্রকৃত বন্ধুর কাজই করেছে। এই গোবর থেকে যে ফলন হবে তা কিন্তু মন্ত্রীকে নৈবেদ্য না দিয়ে আমি মুখেই দেব না। না মহারাজ, আগে গোপাল খেয়ে বেঁচে থাকলে আমি নিশ্চয়ই খাবো, কথা দিচ্ছি। গোবর এভাবে চুরি করা মানে আমাদের সম্পদ চুরি করা। হ্যাঁ, আমি গোবর সার তৈরি করছিলাম, সব চোরে নিয়ে গেছে। এটা কি মগের মূল্য নাকি? আমার সামান্য গোবর এখন ঘুঁটে বানাবো কি দিয়ে? আরে রান্নাই তো হবে না, এর একটা বিহিত চাই। গোবরগুলি সব গর্তে ফেলেছিস তো? হ্যাঁ দাদু, দিদাও তরকারির খোসা ওখানেই ফেলছে আজ থেকে। শোন, একটা কাজ করতে হবে, কাগজে লিখতে হবে যাদের যাদের বাড়ি থেকে গোবর চুরি গেছে তাদের তাদের বাড়ির দরজায় লিখে রাখবে। মন্ত্রী মশাই এই গোবর চুরির সমপরিমাণে সোনার মোহর দিয়ে দেবেন। কালকে মন্ত্রীর বাড়িতে সবাইকে আসতে অনুরোধ করা হচ্ছে। ফল কি হবে তা বুঝলি? হ্যাঁ, একেবারে টাইট খেয়ে যাবে মন্ত্রী। বুলটে, সব কটা বাড়িতেই কিন্তু কাগজ ছাঁটতে হবে, কেউ যেন বাদ না যায়। জানি, যা কাগজ এনেছি না তাতে কৃষ্ণনগরের একটা বাড়িও বাদ যাবে না। তুই আমাকে আঠার বালতিটা একটু এগিয়ে দে। গোবরের বদলে সমপরিমাণ স্বর্ণমুদ্রা বলে কি? কাল আমার বাড়ি থেকেও তো গোবর চুরি গেছে। যাই যাই তাহলে সোনার মোহর নিয়ে আসি। গোবর দিয়ে সোনার মোহর? আহা হা হা, আগে জানলে আরো গোবর দিয়ে দিতাম। চলো হে, মোহর নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, আমাকে দুটো বস্তা নিয়ে যেতে হবে। বাপরে, এত মোহর তো রাজার কাছেও নেই। কেমন জানি সন্দেহ হচ্ছে, মিথ্যে নয় তো? তোমার সব ব্যাপারই সন্দেহ। দেখছো তো, পরিষ্কার করেই লেখা আছে গোবরের সমপরিমাণ সোনা দেওয়া হবে। গেলে চলো, নইলে আমরা চললাম। তুমি তোমার সন্দেহ নিয়ে থাকো। আরে ও মন্ত্রী মশাই,